আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হিসাবে আছেন আহ, চীনের বেজিং থেকে যুক্ত হয়েছেন শিক্ষক ও সমাজ বিশ্লেষক নাহিদ আক্তার। নাহিদ আক্তার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। একটু দেরি হয়ে গেল আপনার সঙ্গে যুক্ত হতে, মাঝখানে অনেক গ্যাপ হয়ে গেছে। তো একটা বিষয় নিয়ে কথা বলা আপনার সঙ্গে আমার জন্য মানে খুবই, আমার আমার মনে হচ্ছিল, আমার দিক থেকে মনে হচ্ছিল এটা নিয়ে আপনার সঙ্গে কথা বলা যায় এবং এটা জরুরি। আপনি হয়তো একটা বিশ্লেষণ দেবেন এর উপর। বিষয়টা হলো যে আপনি জেনেছেন যে মানে গত একদিন আগে জাতীয় সংসদে আহ, মানে নারী সংসদ সদস্য যারা আছেন, বিশেষ করে বিরোধী দলের জামাত ইসলামের, তাদের পোশাক নিয়ে বিএনপি দলীয় সদস্য মনিরুল হক চৌধুরী উনি কিছু মন্তব্য করেছেন এবং এই মন্তব্যকে কেন্দ্র করে আবার জামাতের নেতা যারা আছেন, তারা এনসিপি নেতা আছেন নাহিদ ইসলাম, ওনারাও বেশ একটা আক্রমণাত্মক বিরোধিতা করেছেন। তো এটা নিয়ে আসলে আমি আপনার একটা অপিনিয়ন জানতে চাচ্ছিলাম যে আসলে মনিরুল হক চৌধুরী যেটা বলেছেন সেটাই কি ঠিক ঠিক কিনা, ওনারা যেভাবে প্রতিবাদ করলেন সেটাও ঠিক কিনা, অথবা এরকম ক্ষেত্রে নারীর পোশাক নিয়ে তার যার যার ব্যক্তি স্বাধীনতা, যার যার ইচ্ছা রুচি, ধর্মীয় যে মানে পালনের যে মানসিকতা, এগুলো নিয়ে আসলে কেমন হওয়া উচিত আপনার কি মনে হয়? ধন্যবাদ। আপনার দর্শকদেরকে শুভেচ্ছা। আমি আসলে আম, বিষয়টিকে নিজে দেখেছি, মানে সংসদের ওই বক্তব্যটা, আম, একটা ভিডিও দেখেছি। তো আমার এই বিষয়ে আলোচনাটা একটু ক্রিটিক্যাল হবে, কারণ আমি আসলে ব্যাপারটাকে একটু অন্যভাবে দেখি। যদিও ব্যাপারটি নিয়ে নিয়ে সংসদে অনেক উত্তেজনার সৃষ্টি হয়েছে। আম, তারপরেও আমি এই ব্যাপারটাকে আসলে ধর্মের বাইরে নিয়ে এসে গভর্নেন্স অ্যান্ড ট্রান্সপারেন্সি যুক্তিটা দিতে চাচ্ছি। আপনি দেখেন যে আম, এই যে এই বিতর্কটা কিন্তু আসলে পোশাকের বিতর্ক না, যেটা আমি ফিল করেছি ওনার যে বক্তব্যটা। আপনি যদি খুব ডিপলি ডিসকাশন করেন তাহলে দেখবেন যে এই বিষয়টা উনি আসলে পোশাক নিয়ে কোনো বিতর্ক করতে যে বা কারো ধর্মীয় স্বাধীনতার হস্তক্ষেপ করার জন্য বলেনি বলে আমি ফিল করি। এর কারণ হচ্ছে আহ, মানে উনি, আপনি হ্যাঁ, কি উনি কিছু ওই মনিরুল হক চৌধুরীর ব্যাপারটা বলছেন, যে মনিরুল হক চৌধুরী মনিরুল হক এটা? চৌধুরীর আচ্ছা, বিষয়টি বলছি আচ্ছা, আমি, যে আচ্ছা। যার কথা আপনি মাত্র জিজ্ঞেস করলেন। যে দেখেন, আম, পোশাকের স্বাধীনতা যখন আমরা বলি তখন কিন্তু ধর্মীয় পোশাকের স্বাধীনতার কথাও বলি। যে ব্যক্তির যে কোনো ধর্মীয় পোশাক পরার স্বাধীনতা রয়েছে, মানে যে কোনো মানুষ তার নিজের মতো আহ, পরি- পোশাক সে পরতে পারবে। এটা কেউ এই ব্যাপারে কথা বলার মতো রাইট কেউ রাখে না, বা এই ব্যাপারে কটাক্ষ করা বা তাকে নিয়ে ট্রোল করার মতো আসলে কোনো রাইটই অন্য কোনো মানুষের নেই। এটা কিন্তু এ ব্যাপারে কিন্তু আমি একেবারেই আর কি আম, এই ব্যাপারে আমার অবস্থান একদম খুবই দৃঢ়। কারণ আম, যদি কেউ ধর্মীয় পোশাক পরতে চায় আমি সেটাকে সম্মান করি, সম্পূর্ণ সম্মান আমার আছে সেটার প্রতি। কিন্তু আমি যেটা শুরুতেই বলতে চেষ্টা করছি যে আম, এখানে মনিরুল হক সাহেব যে মন্তব্যটা করেছেন, আমার কাছে ওটাকে অনেক ডিপ মনে হয়েছে। এখানে উনি আসলে বেসিকলি উনি যে বিষয়টা এনেছেন সেটা গভর্নেন্স অ্যান্ড ট্রান্সপারেন্সির বিষয়টা এনেছেন। আপনি দেখবেন যে আম, রাষ্ট্রের যে সকল নাগরিক, হ্যাঁ, সকল নাগরিকের একটা ইউনিফাইড আইডেন্টিটির নীতির ভিত্তিতে আমরা আসলে আম, চলি। যে কোনো স্টেট, যে কোনো রাষ্ট্রে, যেমন ধরেন আপনার আপনার পাসপোর্ট পেতে হলে আপনার ছবি তুলতে হয়, তাই না? পাসপোর্টের জন্য, পাসপোর্ট ভিসার জন্য ছবি তুলতে হয়। এছাড়া তাকে আইডেন্টিফাই করা সম্ভব না, তাই না? মানুষকে তো জি। আইডেন্টিফাই করতে হবে যে সে ব্যক্তিটা কে। জি। তারপরে দেখবেন যে আমাদের যে ন্যাশনাল আইডি কার্ড, ন্যাশনাল আইডির জন্য আমাদের ছবি তুলতে হয় এবং একটা নির্দিষ্ট ভাবে বসতে হয়।
আমি যখন এই বেইজিং এ আসি, আমার কিন্তু এই কান দেখিয়ে ছবি তুলতে হয়েছে। আজকেও আমি একটা ব্যাংকে গিয়েছি, আমার কানটা দেখিয়ে ছবি তুলতে তুলতে হয়েছে, কারণ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল। এখন ইন্টারন্যাশনাল ল, এবং হজে যখন আপনি যাবেন, হজে যেতে হলেও আপনার সেম ভাবে ছবি তুলতে হবে। আপনি কে, যেমন ধরেন হজে গিয়ে অনেক হাজিরা কিন্তু মারা যায়। এখন ওই ব্যক্তিকে যদি কোনোভাবেই আইডেন্টিফাই না করতে পারে কে মারা গেছে, সেটা তো শনাক্ত করতে হবে। মারা যাওয়ার পরেও তো তার ফেসটা দেখতে হবে। পৃথিবীতে কি এমন কোনো নিয়ম আছে যে ব্যক্তির একজন মানুষ, একটা হিউম্যান বিং এর ফেসটা কোনোদিনই কেউ দেখতে পারবে না? এই নিয়ম তো আপনার কোনো রিলিজিয়াস বুকে আছে বলে আমার মনে হয় না। মানে আমি নিজে পড়েছি, আমার কাছে মনে হয়নি যে আছে। তো এখন এখানে ব্যক্তির আইডেন্টিফিকেশনের প্রশ্নটা উনি তুলেছে বেসিকলি, যেটা আমার মনে হয়েছে। জাতীয় পরিচয়পত্রের ব্যাপারে যে নারীরা আপনার প্রতিবাদ করেছিল যে তারা শুধু ফিঙ্গারপ্রিন্ট দিতে চায়, তারা ফেস দেখাবে না। এখন আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আইডেন্টিফাই করলেন, কিন্তু ফেসিয়াল আইডেন্টিফিকেশনও সমানভাবে গুরুত্বপূর্ণ, তাই না? এই জন্য দেখবেন যে আজকাল মোবাইল ফোনে বিভিন্ন পদ্ধতিতে আমরা মানে লগ ইন করতে পারি। হ্যাঁ, আপনার ফেসিয়াল আইডেন্টিফিকেশন হয়, তারপর আপনার ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন হয়। ড্রাইভিং লাইসেন্স যদি করে, এখন দেখেন সৌদি আরবে তো রিসেন্টলি নারীদের ড্রাইভিং এর পারমিশন দিয়েছে না? তাহলে সেখানে আপনি যদি ড্রাইভ কে করছে, আপনার আইডেন্টিফিকেশন লাগবে না? আপনার চেহারাটা তো দেখতে হবে যে এই একটা অ্যাক্সিডেন্ট হলো বা একজনকে মেরে দিল, সে ওভার স্পিড করলো, কি করলো। ব্যাংকিং এর ক্ষেত্রে তো আমি বলেছি, আর্থিক লেনদেনে আপনার আইডেন্টিফিকেশন অবশ্যই দরকার আছে। না হয় আপনি একজন ব্যক্তি যদি আপনার মানি লন্ডারিং বা এই ধরনের সাথে যুক্ত হয়, তার চেহারা দেখা যায় না, সে মেয়ে না ছেলে বোঝা যায় না। অধিকাংশ সময় আপনি দেখবেন বোরকা পরে শপ লিফটিং করে, কিন্তু ধরা পড়লে অনেক সময় দেখা গেছে ছেলেরাও আছে ভেতরে। আম, ছিনতাই ডাকাতিও ওই যে বোরকা পরে করছে, কারণ মুখটা পুরো ঢেকে তারপর করছে। ওই যে কিছুদিন আগে একটা একদম মা মেয়েকে মেরে চলে গেল, সেখানেও কিন্তু ফেস আইডেন্টিফাই করা যায় না শুরুতে। হ্যাঁ, এর কারণ হচ্ছে গিয়ে যে আপনার তার চেহারাটা দেখা যায় না। তো এই যে এটা কিন্তু ক্রিমিনালরাও এই সুযোগটা নিয়ে নেয়। এই যে এই ব্যাপারটা যে আপনি ধর্মীয় পোশাক পরেন, ফুল রেসপেক্ট থাকবে সবার, কিন্তু আপনার যে ফেসিয়াল যে আইডেন্টিফিকেশন, সেটা খুবই দরকার। এরপরে ওই যে জাহাঙ্গীরনগরে মনে হয় পরীক্ষার নিয়ে, বা ঢাকা ইউনিভার্সিটি এইসব জায়গায় পরীক্ষার হল নিয়ে ঝামেলা হয়েছিল, যে পরীক্ষার হলে তারা মানে ফেসিয়াল আইডেন্টিফিকেশন করতে দিবে না। এখন আপনি দেখেন আমার স্টুডেন্ট কে, আমার স্টুডেন্টই যে পরীক্ষা দিচ্ছে, কানে কোনো ডিভাইস আছে কিনা। যেমন আমরা পরীক্ষার সময় কান চেক করি, কানে তো ডিভাইস ছোট্ট একটা ইয়ারবাড দিয়ে করা যায়, মানে আপনার পরীক্ষা দেয়া যায়, নকল করা যায়, তাই না? তার মানে ব্যক্তিকে চিহ্নিত করতে হবে, আমার স্টুডেন্টকে তাকে চিহ্নিত করতে হবে। তাহলে এই ব্যাপারটা যে কতটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটা আমি জানি না সংসদ কিভাবে সেটাকে এক্সপাঞ্জ করলো, বা সংসদ সেটাকে নিয়ে এত সিরিয়াসলি, এটাকে আরো সুন্দর একটা জায়গায় কিন্তু নিয়ে যাওয়া যেত। হ্যাঁ। তো এই জায়গাটায় আমি একেবারেই মনে করি না যে এই ব্যাপারটা উনি কারো ব্যক্তি স্বাধীনতায় বা কারো পোশাকের স্বাধীনতায় আসলে হস্তক্ষেপ করেছে। তার মানে আমরা কিন্তু কোয়েশ্চেনটা করতে পারি যে আম, যদি মানে ইউনিফাইড একটা আইডেন্টিফিকেশন সরকার বা সারা পৃথিবী করে থাকে, যে আপনার ফেসকে দেখাতে হবে পাসপোর্ট তুলতে গেলে বা এসব জায়গাতে, তাহলে যারা সংসদে আছে, উনি কি বলেছেন দেখেন। উনি কি বলেছেন যে এখানে যে নারীরা আছেন, সেই নারীরা বক্তব্য দিয়েছেন এবং তারা বলেছেন এই দেশের জন্য তারা কিছু করতে চায়। আমি প্যারাফ্রেজ করে বলছি আমার মতো করে, যে তারা দেশের জন্য কিছু করতে চাচ্ছে। এখন দেশের জন্য যে করতে চাচ্ছে, তাহলে কে করছে এটা তো আমার বুঝতে হবে। কথাটা কি আপনার কাছে যুক্তিসঙ্গত মনে হয়নি? ধরেন আমি প্রমিস করছি যে আই এম গোয়িং টু ডু সামথিং ফর মাই কান্ট্রি, মানে আপনি আমাকে দেখছেনই না, আমি করছি না অন্য কেউ করছে, এখানে আসলে কে বসে আছে, এই আইডেন্টিফিকেশনটা সংসদের প্রয়োজন কিনা, সেটা কিন্তু সংসদকে আর
ভেবে দেখতে হবে, এবং বিরোধী দলকেও এই ব্যাপারটা খুব ডিপলি ভাবতে হবে। ওনারা সব ব্যাপারে খুব সেন্সিটিভিটি দেখায় যে এই ইসলামের এগেনস্টে চলে গেছে। উনি তো ইসলামের এগেনস্টে কিছু বলেনি, উনি বলেছেন আইডেন্টিফিকেশনের এগেনস্টে, যে মানে আমার জনপ্রতিনিধি, সেই জনপ্রতিনিধির তো এই বাধ্যবাধকতার ঊর্ধ্বে না, ঊর্ধ্বে আপনি বলেন। আচ্ছা, আমি এখন অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি, এটা অনেকটা আপনারই প্রসঙ্গ। আর হচ্ছে আপনি নিজে দীর্ঘদিন ধরে শিক্ষকতার সঙ্গে জড়িত আছেন, শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনার কিছু চিন্তা ভাবনা আছে। আমাদের শিক্ষা প্রতিমন্ত্রী মিস্টার ববি হাজ্জাজ, উনি একটা কথা বলেছেন। সে কথাটা হলো যে আমাদের দেশে উনি এই শিক্ষা ব্যবস্থা নিয়ে হতাশা ব্যক্ত করেছেন, আমাদের শিক্ষা নিয়ে হতাশা ব্যক্ত করেছেন, এবং উনি তুলনা করে বলেছেন যে আমাদের উচ্চ মাধ্যমিক যে লেভেল আছে এটা সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণীর সঙ্গে তুলনা করা হয়। এই এই যে মন্তব্যটা উনি করেছেন, আমি আসলে ঠিক বুঝতে পারিনি উনি আসলে কিভাবে মন্তব্য করেন, কোন মন্তব্য করলেন। মানে আমাদের উচ্চ মাধ্যমিক সিঙ্গাপুরের 6, আপনি কি বুঝছেন ব্যাপারটা কিছু? আম, এখন বিভিন্ন কারিকুলাম বিভিন্নভাবে কাজ করে। উনি কেন এই কথা বলেছেন সেটা উনি ভালো জানেন, তবে আমি যতটুকু বলতে পারি যে এটা একটা হেস্টি জেনারেলাইজেশন। আমাদের দেশের স্টুডেন্টরা অত্যন্ত মেধাবী। আমাদের দেশের প্রবলেমটা হচ্ছে গিয়ে আম, যে কারিকুলাম বারবার পরিবর্তন হয়। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে কারিকুলাম, যেই মানে ডিজাইন করা, আমি এই কথা বারবার আপনাকে বলেছি, স্কিল বেসড না, অ্যাক্টিভিটি বেসড না। এখানে টিচার কথা বলে, টিচার পড়ায়, টিটিটি যেটা টিচার স্টকিং টাইম হচ্ছে লঙ্গার, আর স্টুডেন্টস অ্যাক্টিভিটি নাই যেখানে। এবং স্টুডেন্টদেরকে দিয়ে হ্যান্ড অন কিছু করায় না, যেটা আমরা করাই, যে স্টুডেন্টদেরকে দিয়ে হাতে কলমে কাজ করায়। তো আপনি যখন আপনার স্টুডেন্টকে দিয়ে হাতে কলমে কাজ করাবেন, তখন আপনার ওই ববি হাজ্জাজ যে মন্তব্য করেছেন ওই মন্তব্য তো প্রশ্নই আসে না, ওই মন্তব্য করার তো কোনো জায়গাটাই আর থাকে না। তাহলে প্রবলেমটা হচ্ছে সিস্টেমে। আপনি কেন স্টুডেন্টদের দোষ দিচ্ছেন? আপনি আপনাদের টিচারকে ঠিক করেন, আপনার টিচারকে শেখান স্কিল বেসড এডুকেশন কিভাবে পড়াতে হয়, স্কিল বেসড লার্নিংগুলো কিভাবে ডেলিভার করতে হয়। তাহলে আমাদের কারিকুলামকে ঢেলে না সাজিয়ে সেখানে স্টুডেন্টদের মান যে তারা 6-এর সমান, এই কথাটা একেবারেই আর কি আপনার এক ধরনের এপিস্টেমিক ভায়োলেন্স উনি করেছে। যেমন ধরেন ইউকের, আমার বাচ্চাটা ইউকে পড়েছে, আমি ইউকে ন্যাশনাল কারিকুলাম পড়িয়েছি, ব্রিটিশ ন্যাশনাল কারিকুলাম আমি পড়িয়েছি দীর্ঘদিন, ক্যানেডিয়ান কারিকুলাম পড়িয়েছি। ব্রিটিশ ন্যাশনাল কারিকুলামে বা ক্যানেডিয়ান কারিকুলামে যে অঙ্ক, যে একটু খেয়াল করে শোনেন, যে ম্যাথ বাচ্চারা হচ্ছে মানে 7-এ পড়ে, 7-এ করে, সেই ম্যাথ বাংলাদেশে 5-এ বাচ্চারা পারে। মানে বিদেশের কারিকুলামগুলি আসলে অনেক সহজ। উনি হয়তো প্রাইমারি সেকেন্ডারি স্কুলিং এর সাথে যুক্ত না, উনি এখানে কখনো কাজ করে না। দেখেন মাসুদ ভাই, আপনি একটা কাজ প্র্যাকটিক্যালি করেছেন আর একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, আপনি যে কোনো কথা বলে দিতে পারেন যে আমাদের শিক্ষার মান খারাপ। সত্যি আমাদের শিক্ষার মান খারাপ, আই এগ্রি। সেটা তো আপনারা ডিজাইন করেছেন, সেটাকে আগে যেভাবে প্রবলেম ছিল সেটাকে আপনারা রিশেপ করবেন, কিন্তু না জেনে তো এভাবে বলা উচিত না। বিদেশের লেসন স্টাইল, লার্নিং মেথড অনেক সহজ। ফিনল্যান্ডের মডেলে, আপনার জাপানিজ মডেলে 5 পর্যন্ত তো কোনো পরীক্ষাই নাই। ফিনল্যান্ডে আপনার বাচ্চারা খেলাধুলা করে শেখে সারা, এবং আপনার এখানে একাডেমিক টাইম খুবই কম। আমি যে রাশিয়াতে পড়িয়েছি, আমাদের মাত্র 3টা একাডেমিক আওয়ার, 3টা ক্লাস হয় একাডেমিক, আর বাকি সবই হচ্ছে ইসিএ, পিই, এগুলি ধরেন গিটার, এই যে হ্যান্ড অন ওর অ্যাক্টিভিটি বেস, ডান্স করছে, গিটার শিখছে, কেউ পিয়ানো শিখছে। এগুলি একদম জেনুইন। যে মানে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার পড়িয়েছি, আমার যে সাবজেক্টের যে গুরুত্ব, সমান গুরুত্ব পিয়ানো লেসনের।
কারণ একটা বাচ্চা যে কোনো আবার যে 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 পিই ফিজিক্যাল এডুকেশন যে খেলছে যে সেটাও সমান গুরুত্বপূর্ণ। তো এখানে এখানে কিন্তু ওরকম যে সিক্সে পড়া বাচ্চা বাংলাদেশের, বরঞ্চ বাংলাদেশের যে উচ্চ মাধ্যমিকের বাচ্চা, সে পড়াশুনো অনেক বেশি শেখে, সে অনেক বেশি মুখস্থ করে, সে আরো অনেক বেশি ভাস্ট আর কি ইয়ের সাথে এক্সপোজড হয়, মানে লেসন্সের সাথে এক্সপোজড হয়। কিন্তু বিদেশে মানে আপনার বেশিরভাগই এই যে উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়ায় এত চাপ নাই তো। আমি নিজে, আপনি দেখছেন চাক্ষুষ যে আমি কতগুলি দেশে আমি পড়িয়েছি, কতগুলি কারিকুলামে পড়িয়েছি। আমি বাংলাদেশে যখন পড়িয়েছি, দ্যাট ওয়াজ দ্য হার্ডেস্ট। আপনি আপনার বাচ্চাদেরকে তার এইজ গ্রুপ, তার বয়সের থেকে বেশি কঠিন, বেশি জটিল অঙ্ক দিয়ে দেবেন, আর আপনি আশা করবেন আপনার বাচ্চা পারবে। আপনার বাচ্চাকে স্কিল শেখান, স্টুডেন্টদেরকে, টিচারদেরকে ট্রেনিং করান। এটা তো বাচ্চার দোষ না। বাচ্চা থাকে কাদামাটির মতো, তাকে আপনি মোল্ড করতে পারবেন, তাকে যেভাবে গড়বেন সে সেভাবে গড়বে। জাতির যে নতুন প্রজন্ম, সেই নতুন প্রজন্মকে গড়ে তোলার দায়িত্ব তো আমাদের শিক্ষকদের। আমার স্টুডেন্ট যদি কিছু না পারে অ্যাভারেজে, ধরেন প্রায়, এখানে উনি বলছে সবার কথা, তার মানে সবাই যদি না পারে, তার মানে দোষটা কিন্তু শিক্ষকদের ঘাড়ে বর্তায়, শিক্ষার যে মান সেটার ঘাড়ে বর্তায়, সিস্টেমে বর্তায়। সুতরাং বাচ্চাদের দোষ দিয়ে আপনি কখনো বলতে পারবেন না আপনার স্টুডেন্ট ইজ এ ব্যাড স্টুডেন্ট। স্টুডেন্ট কখনো ব্যাড হয় না। ইউ ক্যান হ্যাভ এ ব্যাড টিচার, ইউ ক্যান নেভার হ্যাভ এ ব্যাড স্টুডেন্ট। এইটা সম্ভব না। এই এই কথাগুলি বলে বলে বাচ্চাদের মোরালিটি ভেঙে দিয়েছে। বরঞ্চ আপনি দেখেন সিঙ্গাপুরিয়ান কারিকুলাম, যে কারিকুলামের কথা বলা হচ্ছে, আরো প্লেন, আরো সহজ, আরো আপনার হেলদি। কিন্তু আমরা তো একটা কম্পিটিটিভ কারিকুলামে, আমাদের তো মুখস্থ নির্ভর একটা কারিকুলাম, পরীক্ষা নির্ভর কারিকুলাম। এখানে বাচ্চাদেরকে অ্যাসেস করার সিস্টেমই তো ভিন্ন। সারা বছর বসে একটা পরীক্ষা দিয়ে বাচ্চাকে আপনি, দুইটা পরীক্ষা দিয়ে বাচ্চাকে আপনি অ্যাসেস করলেন, দুইটা না, আপনার মিড টার্ম যে পরীক্ষাটা হয় ওইটার মার্কস কিন্তু ফাইনাল পরীক্ষায় অ্যাড করে না। কি পরিমাণ সমস্যা মাসুদ ভাই, আপনি চিন্তা করেন। একটা পরীক্ষা, ফাইনাল পরীক্ষায় সে কি মার্কস পেয়েছে, ওইটার ভিত্তিতে আপনি তাকে অ্যাসেস করছেন। এখানে তো ভয়ঙ্কর সমস্যায় পরিপূর্ণ। বাচ্চাদের ঘাড়ে, বাচ্চার ওজনের থেকে আপনি বাচ্চার বই, আপনি বাচ্চার ব্যাগটা বড়, বাচ্চা কুঁজো হয়ে যায়, বাচ্চা কোচিং সেন্টারে পাঠানো হয়। এই কারিকুলামে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে স্কুলে কোনো কিছু শেখানো হয় না। স্কুলে টিচাররা পড়া দেয়, আর পড়াটা মুখস্থ করে আসে বাচ্চাটা হচ্ছে কোচিংয়ে যে বা প্রাইভেট টিউটরের কাছে। টিউটর ছাড়া বাচ্চা ভালো করতে পারে? টিউটরিং কেন্দ্রিক। তার মানে তারপরে আবার নতুন ওই যে ভর্তি পরীক্ষা প্রবর্তন করেছে, ইয়ে বাদ দিয়ে। তো এই অল টুগেদার তারা তো আরো জটিল করছে দিন দিন। কই এইগুলিকে তো সহজ করছে না। পরীক্ষার সিস্টেমটা সহজ করুক, এই যে তিনটা টার্ম, চারটা টার্ম করুক। ব্রিটিশ ন্যাশনাল কারিকুলামে চারটা টার্ম, এবং চারোটা টার্মের যে রেজাল্ট সেটাকে আপনি কম্বাইন করে করেন, বাচ্চাটা ভালো করবে, ভালো শিখবে, তার প্রেশার কমে যাবে। তাকে আপনি মুখস্থ নির্ভর শিক্ষা কারিকুলামে কেন ফেলে রেখেছেন? তাকে কেন একটা পরীক্ষা দিতে হবে? সে কেন কোচিং এ যাবে? এই যে জামাতের কোচিং সেন্টারগুলি বন্ধ করছে না কেন? এই এই যে কোচিং সেন্টারগুলি, এখানে তো দলের ক্যাডার প্রডিউস করে। এখানে তো বাচ্চাদের ছোটবেলা থেকে তাদেরকে শেখানো হয় যে সে কোন দল করবে, কোন পার্টি টার্টি করবে। এখানে তো পলিটিশিয়ান এবং পলিটিশিয়ানদের ক্যাডার তৈরি হয়। তো এই ধরনের বিষয়গুলিকে বন্ধ না করে এই যে এভাবে তুলনা করা, আমি আই ডোন্ট থিঙ্ক, মানে আমি ওনার সম্পর্কে এর আগেও বলেছি, প্রাইমারি স্কুলিং এর জন্য উনি ইউনিভার্সিটিতে ভালো করবেন, কারণ ইউনিভার্সিটিতে উনি পড়িয়েছেন, ওটা ওনার এক্সপেরিয়েন্সের পার্ট। ওনার কিন্তু স্কুল এক্সপেরিয়েন্সের পার্ট না। যার পার্ট, যে কখনোই স্কুল নিয়ে কাজ করেনি, কারিকুলাম নিয়ে কাজ করেনি, হয়তো এখন উনি অভিজ্ঞতা অর্জন করছেন, কিন্তু ওনার কিন্তু প্রিভিয়াসলি এই বিশ্ববিদ্যালয় ভিত্তিক ওনার লার্নিং এবং আন্ডারস্ট্যান্ডিং এবং অভিজ্ঞতা। ওনার প্রাইমারি স্কুল রিলেটেড অনেকগুলো কারিকুলামে যদি কাজ করতো,
আমি বলবো আবারও আমার মতো অনেকগুলি কারিকুলাম যদি উনি পড়াতেন, দেন উনি কম্পেয়ারটা করতে পারতেন। উনি, আমার মনে হয় না উনি সিঙ্গাপুরে পড়িয়েছেন। উনি কি সিঙ্গাপুরে পড়িয়েছেন? তাহলে উনি কম্পেয়ার করতে পারতেন। আই ফুললি ডিসএগ্রি। এবং এইভাবে বাচ্চাদেরকে তাদের মোরাল ভেঙে দিতে হয় না, কনফিডেন্স ভেঙে দিতে হয় না, বরঞ্চ দায়ী করেন আপনি সিস্টেমকে, এবং সিস্টেমটাকে ডেভেলপ করেন। বাচ্চারা অনেক ভালো করবে, বাচ্চাদের প্রতিভা আছে, পৃথিবীর সব বাচ্চা প্রতিভাবান। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ নাহিদ আক্তার। আমরা আশা করব ববি হাজার নাহিদ আক্তারের এই পরামর্শ গ্রহণ করবেন, এবং আমার কাছেও তাই। কিন্তু আমি ওনার এই বক্তব্যের সঙ্গে আসলে একদমই একমত না যে সিঙ্গাপুরের ক্লাস 6 আমাদের ক্লাস 11-এর সমান। এটা এটা হয় না। উনি আসলে আমার ধারণা না জেনে কথা বলেছেন। এটা হয়েছে কি, আমি একটা কথা বলে শেষ করি। ওই ছোটবেলায় একটা কৌতুক শুনেছিলাম। তো এক লোক আপনার মানে ইংল্যান্ডে গিয়েছেন, তার ছেলে ওখানে থাকতেন। উনি কৃষক। ছেলে তার বাবাকে নিয়ে গেছে। তো উনি ইংল্যান্ড থেকে ফিরে এসেছেন। আসার পর ওনার আশেপাশে বন্ধু বান্ধব জিজ্ঞাসা করছে যে ছেলের কাছে তো গেলা বিলাতে, বিলাতে কি দেখলাম? বিলাতে একটা অসম্ভব ভালো জিনিস দেখছি, আমরা অবাক হয়ে গেছি। কি দেখেছো? ওখানকার ছোট ছোট ছেলে মেয়েরা ইংরেজিতে কথা বলতে পারে। এখন আমার ববি হাজ্জার সাহেবের সেই ধরনের কিছু হয়েছে কিনা আমি বলতে পারবো না। তবে প্রিয় দর্শক, আমি নিজেও মনে করি ঢালাও ভাবে আমাদের শিক্ষার্থীদেরকে এইভাবে ছোট করে দেখানোর যে মানসিকতা, এই মানসিকতাটা একটা অপরাধ বলে মনে করি। ভুল কেবল না, এটা অপরাধের পর্যায়ে পড়ে। ববি হাজ্জার সাহেব এই ধরনের অপরাধ পুনরাবৃত্তি করবেন না, এই প্রত্যাশা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।